সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এই জেলার নেতৃত্ব, আমার কমরেডরা, সাথীরা, বন্ধুরা যারা আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। বেশ কদিন ধরে আমার শরীরটা ঠিক নেই, কখনো কাশি হচ্ছে, কখনো আক্কেল দাঁত উঠছে, কখনো গলায় ব্যথা, গিলতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তো সাধারণভাবে যদি আমাদের অল্প শরীর টরীর খারাপ হয় তাহলে আমরা ওষুধ খাই না, যে নিজে নিজেই ঠিক হয়ে যাবে, একটু সময় দিই, বাড়িতে থাকি, রেস্ট নিই, মার খাবার খাই, একটু বাড়ির খাবার দাবার খাই, শরীর ঠিক হয়ে যাবে। যদি 2-3 দিনে শরীর ঠিক না হয় তখন বাড়ির লোকজন বলে যে না, শরীরটা ঠিক হচ্ছে না, এবার যা একটু ডাক্তার দেখিয়ে নে, ডাক্তার দেখিয়ে একটু ওষুধ টষুধ খা। অনেক সময় হয় শুধু ওষুধ খেলে ডাক্তার দেখালেও হয় না, যদি যেতে লেট হয়ে যায়, যদি যেতে সময় চলে যায়, ডাক্তারবাবু তখন বলেন আর ওষুধ খেয়ে লাভ নেই, এবার অপারেশন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাও সেরকম হয়েছে। 2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয়, কদিন যাক, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেনি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছেন, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাঙ্গাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে, তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই 2024-এর ইলেকশন চলে এসেছে, 2024-এর লোকসভা ইলেকশন। এই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে, 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা, বলেছিলেন পরিবর্তনের সরকার হবে, গরিব মানুষের সরকার হবে, আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। তাই 24-এর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব, 24-এর নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তার আগে তো আমরা জিজ্ঞেস করব, দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে 2 কোটি চাকরি দেবেন, কোথায় সেই 2 কোটি চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে, ক্ষমতায় আসলে 3 কোটি বেকারের চাকরি হবে, কোথায় সেই চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো, আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব, ব্যাংকে দিয়ে দেব, তাহলে নাকি কালা ধন আর থাকবে না, সব টাকা নাকি ফিরে চলে আসবে। বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। আপনারা যারা এখানে বসে আছেন, এসছে কারোর অ্যাকাউন্টে? 15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে? 15 টাকাও এসছে? আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ওই ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে, সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের গ্যাটের টাকা, আমাদের হকের টাকা, সেই সব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে। আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন নাকি সব গর্জন হচ্ছে। যা গর্জনের চেহারা দেখলাম, ওর চেয়ে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এই যদি গর্জন হয়, ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো। সেই জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন, যাই গর্জনই আপনি বলুন না কেন, বড় যে চোর, বড় চোরের ছোট সাকরেত। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন, যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে।
আমরা বলছি আমরা গিয়ে আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন, সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো? যদি টাকা ফেরত দিতে না পারেন, চাই না আমাদের টাকা, দেবেন না টাকা। ওই 200 দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে, তাদের 5টা বছর 10টা বছর আপনি ফিরিয়ে দিন, আমরা আপনার সামনে এসে দাঁড়াবো, আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো, দেখি কার কত জোর আছে। চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে, 7 তলা মল পুরোটাই চুরি। আমাদের মায়েরা যখন দোকানে যান, গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান, সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায়। আপনি বলবেন মহিলা চোর, সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে এনে দেবেন, এই যে মহিলা চোর, ভালো মহিলা চোর। আপনি বলবেন পুরুষ চোর, সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে। আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই, বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন, পার্থ চোর। আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয়, আপনার অত রোগা হয়তো পছন্দ নয়, আপনি বললেন যে একটু অলস চোর চাই, আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি, শুয়ে শুয়ে টাকা নিচ্ছিল। তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবেন। আর যদি আপনার তৃণমূলে মন না ভরে, যদি মনে হয় না এগুলো ছোট চোর, একটু বড় চোর লাগবে, চলে যান বিজেপিতে, শুভেন্দু অধিকারী করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি। তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে। নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো 21-এর মতোই বাইনারি বোঝাচ্ছে, তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল। সাধারণ মানুষ বোকা নন, তারা বুঝতে শিখেছেন। আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না। এই মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না 42 জনে, যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন, দেখবেন ওই 42 জনের মধ্যে 5 জন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন, বিজেপির এমএলএ ছিলেন, বিজেপির এমপি ছিলেন। নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন, পট করে উনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, সেই প্রার্থী হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো, বাকি সিটগুলো করলো না কেন? মমতা ব্যানার্জি তো 40টা সিট করে দিয়েছে। আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি, তো আগে থেকেই কথা হয়েছিল। যে যে লোকগুলো তৃণমূলের ওই 41 জনের নামে পেল না, যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না, আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি 20 জনের নাম ঘোষণা করবেন, দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো 1 নম্বরে দাঁড়িয়ে আছেন। যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে, ধর্ণা দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি, তৃণমূল ছেড়ে দিলাম, এবার আমি বিজেপি করবো, আমাকে একটা টিকিট দিয়ে দাও। দেখেছেন তো আপনারা, ওনাদের এমএলএ ছিলেন, বহু পুরনো এমএলএ, ছোকরা নয় যে 2 দিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, বহু পুরনো এমএলএ। তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে। দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি बीजेपी चले गया। अजीब चीज है ये तृणमूल, जितना भी कोशिश करो इनके अंदर से बीजेपी के लिए जो प्यार है वो छुपता ही नहीं। এরা মুখে বলবে অনেক বড় বড় কথা, বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে, কিন্তু যেই সুযোগ পাবে, যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে, সুর সুর করে ওরা চলে যাবে। তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয়, যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয়, তাহলে তৃণমূলকে ভোট করুন। আচ্ছা, ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো, ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয়র নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো,
আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি, আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলেন, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে? হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে? হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। দেখবেন এই 12 তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে, মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা। মুখ্যমন্ত্রীর কাজে জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন, দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইটের অর্ডার দিলাম, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে। এইটা হলো সরকারের কাজ। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, কখনো মুসলিমদের কথা বলবেন, কখনো মা বোনেদের কথা বলবেন, অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন, তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে। মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, মা বোনেদের হাতে 500 টাকা দিয়েছি। আচ্ছা, সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে, আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে। ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে। সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা 1টার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আপনারা দেখেছেন তো ছবি, ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে, তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে, তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম শিবু শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে, আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক। বিজেপির সরকার, আরএসএস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি যদি হিন্দু হন, তাহলে নাকি বিজেপিকে ভোট করতে হবে। হিন্দু খতরে মে,
हिंदू खतरे में है, इसलिए अगर हिंदुओं को बचना है तो बीजेपी को वोट करना है। मैं उनसे सवाल पूछना चाहती हूँ, पिछले 9.5 साल में इस देश के अंदर 1,40,000 কৃষক আত্মহত্যা করেছে, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে 1,40,000 মানুষ। নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ। ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয়, যদি 70% মানুষ হিন্দু হন, তাহলে 1,40,000 যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো, তাদের মধ্যে 80,000 লোক তো হিন্দু। দেখেছেন কখনো আরএসএস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে? আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল, বলেছেন নাকি তারা ওই 80,000 মরে যাওয়া কৃষকের কথা বলেছেন? তারা কেন আত্মহত্যা করলো? ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের? কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে 5,000, 10,000, 20,000, ম্যাক্সিমাম 1 লাখ। কেন নিতে হয়েছিল কৃষি ঋণ? সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে, সারের যা দাম বেড়ে গেছে, পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না, কৃষি ঋণ নিতে হয়। বীজের টাকা, কীটনাশকের টাকা, যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত, সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে। যা দাম বেড়ে গেছে, নিজের পয়সায় আর চাষ করা যায় না, কৃষি ঋণ নিতে হয়। কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আপনি তো দেশের সরকার, আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন। আমাদের একটু যদি এই কৃষি ঋণগুলো মুকুব করে দেন, তাহলে আমরা বেঁচে পড়তে যাই। নরেন্দ্র মোদী সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি, তার বদলে কি করেছেন জানেন? 150 কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল। 150 কোটি টাকা। আমি আর আপনি স্বল্প সঞ্চয়ের যে ব্যাংকে টাকা জমাই, এসবিআইতে যে টাকা জমাই, আমাদের ব্যাংকের টাকা থেকে 150 কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী। একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি, অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন। সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি যদি গরিব মানুষ হন, নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে, আপনি যদি বড় লোক হন, পুঁজিপতি হন, নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে। আপনাকে তো পক্ষ নিতে হবে। শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব? ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? 2014 আগে, 2019 আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি? আপনার বাড়িতে, আপনার পাড়ায় যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজা করার জন্য বিজেপির দরকার হতো, সিপিএম এর দরকার হতো, তৃণমূলের দরকার হতো? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে। ব্রিগেডিয়াররা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন, যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে? যখন দুর্গাপূজা হয়, অষ্টমীর দিন, নবমীর দিন, যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন, কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন। দরকার হয়েছিল কোনো বিজেপির? এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো, হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল, কলেজে গেল, সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল। দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো রাজনৈতিক দল? শুভেন্দু বাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন, তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে। আচ্ছা শুভেন্দু বাবু, একটু গীতাটা ঠিক করে পড়ুন তো, গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন, এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন। গীতার কোন স্তোত্রে লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নেই। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। এই কদিন আগে শিবরাত্রি গেল, অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে। সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন, কি চাইছিলেন মা? হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো, আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে? নাকি সে মাথায় জল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের জন্য একটা ভালো চাকরি হয়? এই 12 তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন, কি চাইবেন আল্লাহর কাছে? বলবেন আমার গাজায় হিন্দ চাই, মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও? নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায়, সেই মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে? এই তো আমাদের চাওয়া। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভালোবাসা, সেই সম্পর্কে তো ঘৃণা নেই, সেই সম্পর্কে তো হিংসা নেই। কোন ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে, অপর ধর্মের বাড়ির ঘর জ্বালিয়ে দিতে, অপর ধর্মের লোককে খুন করতে, হিংসা করতে শেখায় না। এই নরেন্দ্র মোদী তৃণমূলরা, এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা
এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে, ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে। কেন চাই ওদের রাজনীতি? কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি? যখন দেখবেন কোথাও দাঙ্গা হয়, দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে, দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে, দেখেছো তো ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি, আপনি হিন্দু হন মুসলমান হন এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। পক্ষ নিন আপনি, কাদের সঙ্গে থাকতে চান? নরেন্দ্র মোদীরা, বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত ওই আইডেন্টিটি পলিটিক্স, রাজনীতির পরিচিতির রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে। ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন হিন্দু? আপনাদের মনে থাকবে হাথরাসের ঘটনা উত্তরপ্রদেশে। 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দু ছিল সে ধর্মে, তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল, জিভটা কেটে নিয়েছিল, শিরদাঁড়াটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আমরা যখন চেষ্টা করেছি, বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে, 144 ধারা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না? হিন্দু ছিল না ওই মেয়েগুলো? হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা, যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন, অলিম্পিকে সোনা জিতে এনেছেন, এশিয়াডে মেডেল জিতে এনেছেন, তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং। তারা যখন রাস্তায় নেমে বলেছেন আমরা দেশের জন্য এত কিছু করলাম, দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না? নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে সেলফি তুললেন আমাদের মেডেল নিয়ে, অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না? ছিল না ওই মেয়েগুলো হিন্দু? ওই হাথরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, যেখানে বিজেপির এমএলএ কুলদীপ সেনেগার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন, বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে, গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য। পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে। ওই বাবা, ওই মেয়ে, ওরা হিন্দু ছিল না? কেমন হিন্দু? কিসের হিন্দু? কাদের জন্য বিজেপি কথা বলছে? ওদের হিন্দুত্বে মহিলাদের কোনো জায়গা নেই। ওদের হিন্দুত্ব বাদে আপনি যদি গরিব হন, শূদ্র হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, আপনার কোনো জায়গা নেই। ওরা বিশ্বাস করে একলব্যের আঙুল কেটে নেওয়ার। কে ছিল একলব্য? কি দোষ করেছিল একলব্য? একলব্য নিষাদের ছেলে, একলব্য আদিবাসীর ছেলে। একলব্যের খুব ইচ্ছা সে দ্রোণাচার্যের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখবে। সে গেছে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য বলেছে আমি রাজার ছেলেদের ধনুর্বিদ্যা শেখাই, তুমি আদিবাসীর ছেলে, তুমি নিষাদের ছেলে, তোমাকে আমি শেখাবো না। কিন্তু একলব্যর মনে মনে ভীষণ জেদ। একলব্য মাটির মূর্তি তৈরি করেছে, দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তির সামনেই কঠোর অনুশীলন শুরু করেছে। এমন ছিল তার কঠোর অনুশীলন যে সে অর্জুনের চাইতেও বড় তীরন্দাজ হয়ে উঠেছে। দ্রোণাচার্যের কাছে খবর গেছে, দ্রোণাচার্য লুকিয়ে লুকিয়ে দেখেছেন সত্যিই তো এই যা বিদ্যা অর্জন করেছে তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকে পর্যন্ত হারিয়ে দেবে। তখন দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বলেছে যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো। একলব্য বলেছে হ্যাঁ আপনিই আমার গুরু। বলছে যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য বলেছে আপনি যা চাইবেন তাই আমি আপনাকে গুরু দক্ষিণা দেব। তখন দ্রোণাচার্য বলেছেন তোমার এই যে বুড়ো আঙুল, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙুল আমাকে কেটে দিয়ে দাও, এটাই তোমার গুরু দক্ষিণা। এখন যে মানুষ ধনুর চালাবেন, যে মানুষ তীর চালাবেন, তার যদি বুড়ো আঙুল না থাকে তিনি আর তীর চালাতে পারবেন? নরেন্দ্র মোদীরা মনুবাদী বিশ্বাসে যারা করেন তারা চান এমন একটা সমাজ তৈরি হোক যেখানে গরিব মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তার আর বুড়ো আঙুল থাকবে না। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, এই বিগত বছরগুলোতে কয়েকশো বছর ধরে যে সমস্ত প্রান্তিক মানুষগুলোকে ওরা একলব্য করে তুললো, প্রত্যেকের হাতে তীর ধনুক তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের হাতে পড়ার বই তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের স্কুল কলেজে যাওয়ার জন্য আমরা লড়াই করি। আপনাকে পক্ষ নিতে হবে, কাদের সঙ্গে আপনি থাকবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এরপরের কমরেডরা রয়েছেন তারা বলবেন, কিন্তু যে কথাগুলো না বললেই নয়। আমরা দেখলাম এই যে নির্বাচনের যে নাম প্রকাশনারা করেছে তাতে বিভিন্ন ধরনের লোক রয়েছে। সবচেয়ে মজা লাগলো বহরমপুরের প্রার্থীকে দেখে। তৃণমূলের বহরমপুরের প্রার্থীর নাম ইউসুফ পাঠান। জানি তো আমরা ইউসুফ পাঠানের নাম শুনেছি। কি করতেন ইউসুফ পাঠান? ক্রিকেট খেলতেন। এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপশিলা ধর আমি কালকে থেকে ক্রিকেট খেলবোই খেলবো, আপনারা আমাকে খেলতে নেবেন? নেবেন না তো, কারণ আমি ক্রিকেট খেলা জানি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না। কেউ ফিল্ম স্টার, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ ক্রিকেট খেলেন, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ
আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন। আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনীতি করার জন্য, প্রার্থী হওয়ার জন্য আন্দোলনে নামতে হবে, পুলিশের লাঠির বাড়ি থাকতে হবে। শুধুমাত্র এই টিভিতে মুখ দেখিয়ে, চকচকে চেহারা দেখিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের পক্ষ নিতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ আমরা কাদের হাতে তুলে দেব? যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন, আপনার কাছে মাইকে এসে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন, যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও, এমন লোকগুলোর সঙ্গে থাকবেন, নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে? 11 সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি, বাড়ি ছাড়া তো কম থাকেননি। আমার সামনে আপনারা যারা বসে আছেন, শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে অত্যাচার তো আপনারা কম সহেননি। কিন্তু আমরা বামপন্থীরা জানি, যারা লাল ঝান্ডার রাজনীতি করে, আমাদেরকে খুন করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি। আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারোর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না, তাহলে 2024-এর নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয়ী করে তুলুন। যে কথা বলে শেষ করব, যখন এখানে বসেছিলাম, কমরেড বললেন শহীদ পরিবারের ছেলে এসেছেন এখানে, শহীদ পরিবারের লোকেরা আমাদের মাঠে আজকে এসেছে। আমরা গর্ব করে বলি, ওরা বলে যে ওদের কাছে অনেক কিছু আছে। বিজেপি বলবে ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইলেকটরাল বন্ডের কোটি কোটি টাকা আছে। মমতা ব্যানার্জি বলবেন ওর কাছে ভাইপো আছে, ভাইপোর কালীঘাটের কাকু আছে, যার আওয়াজ আমরা এখনো শুনতে পাচ্ছি না। আরো অনেক এরকম চোর ডাকাত ওদের কাছে রয়েছে। আমাদের কাছে ওই শহীদ বাড়ির লোকেরা রয়েছে, যারা নিজের বাড়ির ছেলেটাকে শহীদ করার পরেও লাল ঝান্ডা নিয়ে রাস্তায় এসেছেন। কারণ আমাদের রাজনীতিতে পিছিয়ে যাওয়া যায় না, আমাদের রাজনীতিতে গদ্দারি করা যায় না, আমাদের রাজনীতিতে শিরদাঁড়া বিক্রি করা যায় না। এই অঞ্চলের মানুষ প্রতিজ্ঞা নিন, শপথ নিন, যে কমরেডরা শহীদ হলেন, বর্ধমানের মাটি, আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, শহীদদের মাটি, ওই শহীদের রক্ত ছুঁয়ে শপথ করুন, আগামী দিনে যখন নির্বাচন হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় বুঝিয়ে দেবেন, পশ্চিমবঙ্গের বুকে সুশাসন ফিরিয়ে আনুন। আমি একটা গল্প শুনেছিলাম, ওই যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর দর পুড়ে গেছে। একজন চাচা, মুসলিম চাচা, তার বাড়ির সামনে বসে আছেন, বাড়িঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিরা গিয়ে বলেছেন যে চাচা ইহা পে তো সেফ নেই হ্যাঁ, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো, আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো, তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে, জাতির নামে কারুর বাড়ি পোড়ানো হয় না। জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনুন, হরে কৃষ্ণ কোঙারদের বাংলাকে ফিরিয়ে আনুন, আমার আপনার বাংলাকে ফিরিয়ে আনুন। 2024 সালে চোর ডাকাত দাঙ্গাবাজদের পাড়া ছাড়া করুন, গ্রাম ছাড়া করুন, রাজ্য ছাড়া করুন। এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ।